ডাক্তার দীপেশ ভগবতীকে ডেকে নিচ্ছি। ডাক্তার দীপেশ ভগবতী, আমি বলেছিলাম যে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে তিনি অবসর নিয়েছেন এবং দীর্ঘদিন থেকে তিনি এআরডিএসআইয়ের সঙ্গে যুক্ত। বলা যায় তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক এআরডিএসআইয়ের। আমরা শুনব তার কথা এবং তার কথার পরেও থাকবে 5 মিনিটের প্রশ্ন উত্তর পর্ব। ডাক্তার দীপেশ ভগবতী। নমস্কার, সুপ্রভাত। আমি প্রথম জয়ন্তী সিনহা ট্রাস্টে আর যার নামে করা হয়েছে জয়ন্তী সিনহা আর অতীন্দ্র মোহন সিনহা, ওদেরকে স্মরণ করে আপনাদেরকে নমস্কার করি। আজ যা বললেন উনি, আমি একটু বাংলায় বলার চেষ্টা করব। আমার বাংলাটা কিছু বিশুদ্ধ নাও হতে পারে, আপনারা ক্ষমা করবেন। এই যে আলজাইমার্স রিলেটেড ডিসঅর্ডার সোসাইটি অফ ইন্ডিয়া, এটা ব্রাঞ্চ কয়েকগুলো আছে। আমাদের আলজাইমার্স সোসাইটি গুয়াহাটির যা বিষয়ে বলবেন আমাদের সভাপতি, বর্তমান সভাপতি সুব্রত শর্মা আছেন, উনি বলবেন। নীলঞ্জনা মৌলিক আমাদের থেকেও অনেক আগের থেকে কাজ করছে এই অনুষ্ঠানে এই বিষয়টা নিয়ে, তার ওনার অভিজ্ঞতা অনেক কিছু। আর আমি ধন্যবাদ জানাই যে জয়ন্তী ট্রাস্টে আমাদেরকে ডেকে এনে আমাকে বলছে কি আপনাদের কিছু, আমার যা নলেজ, একটু জ্ঞান যেটুকু আছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্যে। এই যে আপনারা যে দেখতে পান এখানে যে ছিল, সেটা দুটো শব্দ লেখা আছে। একটা হলো ডিমেনশিয়া আর একটা হলো আলজাইমার্স। উপরে লেখা আছে ডিমেনশিয়া, নিচে লেখা আছে আলজাইমার্স রিলেটেড ডিসঅর্ডার্স, এটা লেখা আছে। তো প্রশ্ন হয় যে এই ডিমেনশিয়া আর আলজাইমার্সের রিলেশনশিপটা কী? আর ওনাদের যেটা লোগো, জয়েন্টের লোগো দেখতে পাচ্ছেন, একটা বড় বটবৃক্ষ, অনেক গাছপালা দিয়ে। তো সহজ কথায় বলা যায় যে ডিমেনশিয়া রোগটা হলো এটা ওয়াইডার টার্ম, অনেক কিছু বোঝায়। আর ডিমেনশিয়া তার প্রথম লক্ষণটা হলো যে মানুষ কথাগুলো ভুলতে থাকে, আর এই যে ভুলার প্রবণতাটা আস্তে আস্তে বেড়ে যায়। আমরা সব সময় সব দিনই অনেক কথা ভুলে যাই, কিন্তু সেইগুলো ডিমেনশিয়া না, সেটা হলো নর্মাল মেমোরি লস আর কি। কালকের কথা আজকে অনেকগুলো মনে থাকে না। কিন্তু এই যে ডিমেনশিয়া রোগে কী হয়, এই যে এটা একটা ক্রমবর্ধমান, আস্তে বাড়তে থাকে প্রবলেমটা। আর ডিমেনশিয়া আর এই যে বর্ধমান মেমোরি লসটা অনেক কারণে হতে পারে। তার একটা কারণ হলো আলজাইমার্স। আর আলজাইমার্স সম্পর্কে খুব বিশেষ করে এই যে প্রচার হচ্ছে এই জন্যে যে 60% অফ দ্য পিপল যারা ডিমেনশিয়া ভোগে ওরা হলো আলজাইমার্স রোগ। আর এই যে ডিমেনশিয়া ক্রমবর্ধমান যেটা মেমোরি লস, তার কারণ অনেকটা, একটা হলো আলজাইমার্স, আর আছে ব্রেইনের ভিতরে আমাদের যেটা জলের মতন একটা ফ্লুইড আছে, সেটা বেড়ে যায়, ব্রেইনের উপরে চাপা দেওয়ার জন্যে ব্রেইনের কর্মক্ষমতা একটু কমে যায়। সেগুলো ট্রিটেবল কজেস। আর হ্যাঁ, অনেকটা ইনজুরির পরে আপনারা দেখেছেন, অনেকে হয়তো জানেন যে ইনজুরির পরে, হেড ইনজুরি যা হওয়ার পরে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট পরে, এই যে ভুলার যেটা ক্ষমতা সেটা অনেকক্ষণ কমে যায়। আর হয় কি, যদি স্ট্রোক হয়, স্ট্রোক হলে এটা ভুলার একটা প্রবণতা বেড়ে যায়। কিন্তু স্ট্রোক বা এটা এই যে আমরা বললাম যে এই যে ব্রেনের ভিতরে যেটা চাপা পড়ে একটা ফ্লুইড দিয়ে, সেগুলো অনেক সময় ট্রিটমেন্ট করে ভালো হয়ে যায়। সেটা যে কোনো বয়সে হতে পারে, ফ্রম ইয়ং এজ টু ওল্ড এজ। কিন্তু আলজাইমার্স প্রবলেমটা হলো এমন একটা প্রবলেম যেটা যদি হয় না হবার মানে বেশি, যদি হয় তাহলে আফটার দ্য এজ অফ 60-65 থেকে শুরু হওয়ার একটা ভয় থাকে। আচ্ছা, 60-65-এর পরে
যে অনেক সবারই হবে সেটা না, বেশিরভাগের হয় না, কিন্তু যদি বয়সটা বেড়ে যায় তাহলে রিস্কটা একটু বেড়ে যায়। এখন আমার জানাজানি প্রয়োজনটা কেন, যখন দেখা যাচ্ছে যে আমাদের সমাজে বিকজ অফ হেলথ কেয়ার, বিকজ অফ নিউট্রিশন, বিকজ অফ আদার ফ্যাক্টরস, এই যে মানুষের আয়ুষটা বেড়ে যাচ্ছে। অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স আমাদের গড় আয়ুষ ছিল ভারতবর্ষে অ্যাপ্রক্সিমেটলি 45 ইয়ার্স, এখন হয়ে গেছে 70-র উপরে, 75 ইয়ার্স। যখন বয়স বেড়ে, বয়স্ক লোক বেশি থাকে, তাহলে এই রোগের প্রবণতাটা এত বেড়ে যায়। এই রোগ সম্বন্ধে একটু এই আইডিয়াতে দেওয়ার জন্যে আমি একটা ভিডিও ক্লিপ এনেছি, দুটো ভিডিও ক্লিপ এনেছি, আপনাদেরকে দেখাবো। আমার প্রথম ভিডিও ক্লিপটা এই ভিডিও ক্লিপটা দেখলে আপনি একটু আন্দাজ করতে পারবেন এই প্রবলেমটা কীরকম হয়। আর সেটা একটা দিক দেখানো হচ্ছে এই ভিডিও ক্লিপটায়, আপনারা দেখেন এই ভিডিও ক্লিপটা। मोनू फोन कहाँ गया? थैंक यू बेटा। क्या मैं आपकी कुछ हेल्प कर सकता हूँ? वो घर पता नहीं, फोन भी पता नहीं कहाँ। आपको कहाँ जाना है? घर। मैं आपको ले चलूँ? आप घबराइएगा मत, मेरा भी घर पास में ही है। ऐसे आपका फ़ोन गया कहाँ? घर पे तो नहीं रह गया? पता नहीं। और आपका नाम क्या है? मैं रोहन। रोहन। मेरी वजह से आपको बड़ी परेशानी हुई है ना? नहीं, मुझे भी उसी साइड जाना है, यही रास्ता जाता है आपके घर को। मैं पास में ही रहता हूँ, 5 ही मिनट तो लगेंगे। वैसे भी वॉक तो सेहत के लिए अच्छी ही होती है। सब कहते हैं। आप क्या करते हो? मैं आईटी इंजीनियर हूँ, बैंगलोर में रहता था, अब दिल्ली शिफ्ट हो गया हूँ। माँ की तबीयत ठीक नहीं रहती तो अब इधर। अच्छा, कोई नहीं, ठीक हो जाएंगी। लो, D4 आ गया। हाँ, आप भी आ जाओ, चाय पियोगे? ठीक। चाय मैं बना दूँ?
मोनू हाँ मैं चाय लेके आता हूँ, फिर आप कुछ खा लो, आपकी दवाई का टाइम भी हो। এই যে ভিডিও ক্লিপটা দেখলেন সেটাই শেষ অ্যাকচুয়ালি। আর কয়েকটা জিনিস দেখানো হলো। একটা হলো কি, উনি যখন পার্কে আছেন, মর্নিং ওয়াকে গেছেন, ওই সময়টায় উনি এত প্রিয়কুপাইড, যখন উনি শ্বাস এই যে প্রাণায়াম করছেন, কি ওনার মোবাইলটা চুরি হয়ে গেছে, ওনার খেয়াল নেই। ওনার হাতে ছেলে লিখে দিয়েছে ফোন নাম্বার, নাম, যাতে প্রয়োজন হলে ফোন করতে পারে, সেটা খুব প্রয়োজনীয় ব্যাপার। তারপর দেখানো হচ্ছে ওনার যে যে জুতোর ফিটারে খুলে গেছে, এই লেসটা উনি ঠিক মতো লাগাতে পারেননি, হাতটা ঠিক মতো ঘুরছে না। তারপর দেখানো হলো ওনার ছেলেকে দেখে উনি চিনতে পারেননি। ঘরে এসে কয়েকটা কিউজ দেওয়া আছে, ফোন নাম্বার, নাম কি, ওগুলো, আর একটা ফটোগ্রাফ দেখে তারপর চিনতে পারলেন ওনার নিজের ছেলেকে। তো এই হলো এই লক্ষণগুলি ঠিক প্রথম দিকে হয় না, একটু পরে হতে থাকে। আর আমি যে আগে যে বলেছিলাম যে 65-এর পরে হয়, অ্যাবাভ দ্য এজ অফ 65 to 75, তো 200 জনের মধ্যে একজন, নাহলে 100 জনের মধ্যে একজনের হতে পারে। 85-র পরে আফটার দ্য এজ অফ 85 রিস্ক ফ্যাক্টরটা বেড়ে যায়, সে যেটা 100 জনের মধ্যে 7-8 জন বা খুব বেশি 10 জনেরও হতে পারে। তো 90% চান্সেস না হওয়ার, কিন্তু 10% বা 8 to 10% চান্সেস থাকে, রিস্কটা থাকে যে আমার হবে নাকি, বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। আর এই যে এর সিমটমসগুলো হলো 3 ধরনের আমরা বলতে পারি। একটা হলো কি কগনিটিভ ডিক্লাইন। কগনিটিভ ফাংশনস বলে আমরা বুঝি যে মেমোরি বা লোক চেনার ক্ষমতা, জায়গাটা চেনার ক্ষমতা, উনি জায়গাটাও চিনতে পারেননি, ওনার বাড়ি কোন দিকে ওনার মনে নেই। তো ওনার কগনিটিভ ডিস্টারবেন্সেসটা দেখানো হচ্ছে, যে মেমোরিটা উনি ভুলে গেছেন, ও তো মেয়ে ভুল গিয়া, ও কাহা থা মেরা ঘর, ঘরের রাস্তাটা মনে নাই, ঘরটা দেখে উনি চিনতে পারেননি, ওনার ছেলে বুঝিয়ে দিচ্ছে যে এটা আমাদের, এটাই তোমার ঘর। ঘরে ঢুকেও উনি নিজে একা দেখে চিনতে পারছেন। এটা হলো কি একটা যে কগনিটিভ ডিস্টারবেন্সেসটা, মেমোরিটা। আর মেমোরি ভুলাটা কীরকম মেমোরি ডিস্টারবেন্সেস হতে থাকে, যে রিসেন্ট মেমোরি বলে বোঝা যায় যে আমাদের আজকে থেকে কালকে 24 ঘন্টা আগের ঘটনাগুলো, নাহলে 48 ঘন্টা, একদিন দুদিন আগের। তো প্রথম ঘরের লোক কীভাবে বুঝতে পারবে কি ওনার একটা মেমোরি লস হচ্ছে? এই যে আমি চাবিটা রেখে ভুলে গেছি, দরজাটা লক করা হয়ে গেছে, কিন্তু আরেকবার গিয়ে চেক করে দেখি, বা আমি গিয়ে সাইকেলটা কোথায় রাখলাম আমার মনে নেই, স্কুটারটা কোথায় রাখা হলো আমার মনে নেই, একটু দেখার পরে মনে পড়ে। সেটা কিন্তু আলজাইমার্স না, চাবিতে রাখা, চশমাটা কোথায় রাখলাম। আর আলজাইমার্স হলে আমি চা খেয়ে একটু পরে আমি বাড়িতে বললাম কি আমাকে চা দেওয়া হয়নি আজকে। আর তারপরে নাহলে আজকে সকালবেলা আমার কিছু রিলেটিভ আমার বাড়িতে আসার পরে আমি বিকেলবেলা ভুলে গেলাম কি আজকে সকালবেলা কে এসেছিল আমার পরে। সেরকমটা রিসেন্ট মেমোরি ডিস্টারবেন্সেসটা হয়। আর কখনো কখনো সাইকোলজিক্যাল সিমটমসগুলো আগের থেকে হতে পারে। যদি কোনো লোককে দেখা যায় যে একটু 65-60-র উপরে, যে খুব হতাশাগ্রস্ততায় ভুগছে, একটা খুব বিষাদ, হতাশার মতন ভাব একটা সবসময় থাকে, বেঁচে থেকে লাভ নেই, কী হবে আমার তো কোনো কাজ নেই এখানে। এই ডিপ্রেশনের ভাবগুলো কিন্তু আলজাইমার্সের একটু আর্লি লক্ষণ হতে পারে, আলজাইমার্স রোগের। কখনো কখনো দেখা যায় যে এই বয়সের লোকের কখনো হয়ে থাকে একটা সন্দেহ প্রবণতা, আমার জিনিসগুলোকে নিয়ে যাবে নাকি। আর যে পাড়া প্রতিবেশের লোক, এই প্রথমবার থেকে আমি বলতে শুরু করলাম যে আফটার দ্য এজ অফ 65, 70, 75, আই এম 75,
তো তারপরে যদি হতে থাকে যে এটা সন্দেহ প্রবণতা, সেটাই কিন্তু আলজাইমার্সের আর্লি সিমটমস হতে পারে। সেই জন্য এই যে প্রাপ্তবয়স্ক লোকের যদি এরকম একটা মানসিক কোনো অবস্থা দেখা যায়, তাহলে একটা সন্দেহ করে তার বিধি ব্যবস্থা একটু একটা প্রয়োজন হয়। আর এই হলো আপনার একটা কগনিটিভ ডিস্টারবেন্স, একটা মেমোরি ডিস্টারবেন্স। তারপরে এই ভিডিও দেখা হলো যে ওরিয়েন্টেশনটা ডিস্টারবেন্স, ওরিয়েন্টেশনটা 3 রকমের হতে থাকে। যা আমাদের বললি যে স্থান কাল পাত্র। স্থানটা হলো আমাদের, উনি স্থানটা বুঝতে পারেননি, পার্কে এসেছিলেন কিন্তু রাস্তাটা মনে নেই। তো ওরিয়েন্টেশনটা স্থানের জন্য যেটা ওরিয়েন্টেশন, সেটা প্লেসটা উনি ভুলে গেছেন, সেটা কনফিউশন হয়ে গেছে ওনার। পার্সনটা ভুলে গেছেন উনি। আর টাইম ফ্যাক্টরটা অনেক সময় মনে থাকে না। সকাল হলে ভাববে কি এটা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় বলবেন কি সকাল হয়ে গেছে। সেটা একটা টাইম ডিসওরিয়েন্টেশন হতে পারে। আর অনেক সময় দেখা যায় একটা ডিসিশন মেকিং ক্যাপাসিটি, কী করা যায় আমার এখানে একটা প্রবলেম একটা হচ্ছে, প্রবলেমটা অ্যানালাইজ করে তার একটা সলিউশন বের করার, একটা সমাধান বের করার যা ক্ষমতা, উনি খুব ভালো ছিল। বাবা উনি বলে যে বাবা তো এত সুন্দরভাবে আমাদেরকে গাইড করেছেন, এখন কি হয়ে গেছে জানি না, বাবা কিছু বলতে পারেন না। একটা যে প্রশ্ন নিয়ে বলি যে এই সমস্যাটা কী করা যায়, উনি কিছু বলেন না, বরং অনেক সময় রাগ হয়ে যায়। তো সেটা হলো এই যে অ্যানালাইসিসের ক্যাপাসিটিটা কমে থাকে। এরপরে এই যে কগনিটিভ ডিস্টারবেন্সেস পরে তারপরে দেখা যায় যে ওনার একটা সাইকোলজিক্যাল সিমটমস হতে থাকে। কীরকম সাইকোলজিক্যাল সিমটমস হয়? একটা আমি যে বললাম যে একটা কখনো কখনো একটা রাগ হয়, আর খুব একটা অ্যাংজাইটি একটা হতে থাকে, সব সময় একটা অ্যাংজাইটির ভাব, আর এটা খুব একটা রেস্টলেস ভাব একটা হতে থাকে। আমার একজন পরিচিত লোকের বাবার, ওনার হয়েছিলেন কি, খাবার সময় টেবিলে গিয়ে রাগারাগিতে খাবারগুলো ফেলে দেয় আর কি, টেবিল ক্লথটা টেনে, না হলে হি জাস্ট থ্রোজ এভরিথিং আউট। তারপর আমি জিজ্ঞেস করে দেখলাম যে এখন উনার কথা বলে যায়, সেটা বললেন যে ওনার আগে খুব খাবার যে নীতি নিয়ম, টেবিলে বসে তারপরে ওনাকে অ্যাবসলিউটলি টেবিলটা ভালো করে সেট করে ওনাকে লাঞ্চটা খাবার বা ডিনারটা খাওয়ার অভ্যাস ওনার। যখন ডিমেনশিয়া শুরু হলো, ওনার আলজাইমার্স রোগটা শুরু হলো, তারপর ঘরের লোকের এতটা তত্ত্বাবধান বোধহয় কম হয়ে গেছে যে টেবিলের উপরে, ডাইনিং টেবিলের উপরে অনেক জিনিসপত্র থাকে। তা দেখে ওনার রাগ হয়ে ফেলে দেয়, সব কিছু ছুঁড়ে ফেলা। এই কারণটা হলো যে কমিউনিকেশন প্রবলেম। আর একটা প্রবলেম হয় যে কমিউনিকেশন প্রবলেম, নিজের ভাবগুলো সঠিক শব্দ দিয়ে প্রকাশ করার যা ক্ষমতা, সেটাও কমে থাকে। আর্লি ডেজে অনেক সময় দেখা যায় যে উনি কথা বলছেন, কথার মাঝে একটু স্টপ হয়ে যায় কথার যেটা ফ্লোটা, তারপর উনি একটা শব্দ ঘুরছে কি মাথার ভিতরে, কিন্তু শব্দটা বেরোচ্ছে না। সেটা অনেক সময় তো আমাদের সব সময় অনেকেরই হয়, কিন্তু ওনার এই প্রবলেমটা একটু বেশি হতে থাকে, যে নট বিং এবল টু ফাইন্ড দ্য রাইট ওয়ার্ড এট দ্য রাইট টাইম ইন দ্য রাইট পার্সপেক্টিভ। এই একটা প্রবলেম, কমিউনিকেশন প্রবলেম। আর এই যে টলারেন্স লেভেলটা, সহ্য ক্ষমতাটা অনেক সময় বেড়ে যায়। এই সন্দেহ প্রবণতার জন্য অনেক সময় এই ক্ষমতা বেড়ে যায়। আর এর জন্য অনেকটা বিহেভিয়ারের ডিস্টারবেন্সেস হতে থাকে। এই বিহেভিয়ারের ডিস্টারবেন্সেস কীরকম হতে পারে একটা এক্সট্রিম স্টেটে, তারও একটা ভিডিও আমি এনেছি, আপনারা দেখুন। বাট সেটা কিন্তু এটা খুব এক্সট্রিম স্টেজে, কিন্তু সেটা সাধারণত খুব একটা হয় না, কিন্তু হবার ক্ষমতা থাকে যদি ওনার ভাবনাটাকে আমরা যদি বাধা দিতে চেষ্টা করি। কীরকম বাধা দিতে চেষ্টা, উনি যদি বলেন যে আমার সব কিছু নিয়ে গেছে, আমি সব কিছু নিজের হাতে রাখি, আপনি দেখুন এই না, এটা না, এটা তো এটা লম্বাটা, আর একটা আছে, এটা বাংলায় আছে। এটা বাধা দেওয়া মানে কীরকম,
যে উনি বলছেন যে আমার জিনিসপত্র নিয়ে যাচ্ছে সবাই, উনি সব কিছু গুছিয়ে রেখে নিজের সঙ্গে রাখে। আর আমরা যদি বলি যে না এটা তোমার সন্দেহ, তো এটা মিথ্যে কথা, কেউ নিতে চায় না তোমার জিনিসপত্র, তখন রেগে গেছেন উনি। আর রেগে যাওয়ার কারণটা হলো যে এটা যে আমার কেউ বিশ্বাস করে না, তার মানে আমার ছেলে মেয়ে সবাই আমার এগেনস্টে আছে। আর সেটা নিয়ে উনি রিয়াকশনটা যা হয়, যে রাগের রিয়াকশনটা অনেক বেশি হতে পারে। তো সেই জন্যে যখন ডিমেনশিয়া রোগের কখনো কিছু বলে, আমরা অপোজ না করে একটা নিউট্রাল ভিয়ে নিয়ে থাকা উচিত। যে যদি আমি ওনার কথাটা বিশ্বাস করি, তাহলেও হবে ওনার যেটা বিলিফটা স্ট্রং হয়ে যাবে, আর ওনার যেটা দেখেন তো আছে সীমা বিশ্বাস হয়তো অলপ বিফল সিনেমায় সেটা হলো যে একটা ইমোশনাল ডিস্টারবেন্সেসটা, আর ডিপ্রেশন, সাসপিশন, অ্যাংজাইটি, খুব একটা চিন্তার ভাবনা। আর একটা হয় প্রবলেমকে স্লিপ ডিস্টারবেন্সেস, ঘুমের প্রবলেমটা হতে থাকে। এমনি তো ঘুমের অনেক সময় আমরা ভাবি যে একজন বয়স্ক লোকের ঘুমের প্রয়োজনটা কমে যায়, কিন্তু ঘুমের প্রয়োজনটা হলো ডিউরেশনটা ইভেন ইন এল্ডারলি পিপল, ইভেন এ পিপল ইন 70s or 80s, 7 ঘন্টার 7 আওয়ার স্লিপটার প্রয়োজন। ওর থেকে যদি কম ঘুমায় তাহলে ওনার স্লিপটা কমপ্লিট হয় না, মানে স্লিপটা প্রয়োজন, স্লিপ ডিস্টারবেন্সেস। আর যখন একটু বেশি হতে থাকে তাহলে আর একটা ডে টু ডে লিভিং যেটা ক্ষমতা, মানে নিজের কাজগুলো করার ক্ষমতা, যে সিকোয়েন্সিয়াল ওয়ার্ক। কীরকম সিকোয়েন্সিয়াল ওয়ার্ক? একটা হলো যে সকালে উঠে আমরা দাঁতটা ব্রাশ করি, টয়লেট যাই, ফ্রেশ হয়ে নিয়ে স্নান করি। এই যে আমার ডেইলি অ্যাক্টিভিটিস শিডিউলটা একটু ডিস্টার্ব হতে থাকে। I cannot follow properly the proper schedule of my activities. এই শিডিউলটা চেঞ্জ হয়ে থাকে। আর সেই জন্য সেই সময়টায় অনেকের একটা সাপোর্ট সিস্টেমটা খুব প্রয়োজন হয় এই সময়টায় বিশেষ করে। আর যখন রাগ হলে তখন একটু কন্ট্রোল করাটা খুব অনেক সময় মুশকিল হয়ে যায়। সেই জন্য রাগ যখন হয়ে থাকে তখন হোয়াট শুড আই ডু, আমি কী করবো তখন প্রয়োজন হচ্ছে ওনাকে একটুক্ষণের জন্য হলেও ওই সময়টায় একটু একা থাকার একটা পরিবেশ একটা করার চেষ্টা করার। আর হয়েছে এটা পাইছে। আর ওই সময়টায় কোনো আর্গুমেন্টটার প্রয়োজন হয় না। আর এই যে ডিপ্রেশনের যদি ভাবটা থাকে, যদি হতাশার মতন, যদি খুব একটা স্মৃতিবিভ্রাটের সঙ্গে যে ডিপ্রেশনের ভাব বা সুইসাইডাল থট যদি থাকে, প্রাপ্তবয়স্কদের অনেকের এই ভাবটা এসে যায়। কারণ একটা ভাব হয় যে আমার কোনো মানে লাইফের কোনো প্রয়োজন নেই, আমার জীবনে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। এই ভাবটা যখন এসে যায় সেটা খুব রিস্কি ব্যাপার হয়ে থাকে। আর ডিপ্রেশনের প্রিস্টার্ট দায়িত্ব নিতে যাবে কেন রে? ভুলটা আবার কি? আজকাল বেডরুমে ঢুকে আসছো তুমি, হ্যাঁ? বাথরুমের কমোডগুলো দাগে ভর্তি। কি হচ্ছে কি ভম্বল, তুমি খুব চোর হয়েছো। হ্যাঁ, সব ফিনাইল গুলো তুমি চুরি করেছো। 4 বোতল ফিনাইল চুরি করেছো তুমি। ভেবেছো আমি ধরতে পারবো না? এইটাই বাকি ছিল। আজকাল তো আপনার সামনে আমার আসতেই ভয় করছে। মা তুমি কি আজে বাজে কথা বলছো? ভুল কেন হতে যাবে বলো? আরে ও তো ভম্বল, কত বড় চোর তুই জানিস না। মা ও তোমার বড় জামাই। বুড়ি, কি হয়েছে কি তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই ভম্বলকে আবার কবে বিয়ে করলি? মা ছি ভম্বল তো জমাদার আমাদের। তোর
কত সুন্দর বর আছে যা খুশি তাই বলে যাচ্ছে আমাকে, এই ভাবছে মেথর, ইলেকট্রিশিয়ান, পল্টু, যা খুশি তাই বলে যাচ্ছে। এটা কিন্তু আমার ভালো লাগছে না, কিন্তু পুরো সিয়ানা পাওয়া না, ওকে যা সে তাই বলে যাচ্ছে। চুপ করো। কি হচ্ছে কি? এই ভোপাল যাবে না কি করছো কি? এই সব তোলো তো তোলো। এই সবের মধ্যে থেকে না আমার নিজেরই মরে যেতে ইচ্ছে করছে। আমার একবার তাহলে দুজনে একসঙ্গে মরে যাই, বেউলার মধ্যে একটু হয়ে যা। কথা বলবে না, তুমি কেন বের করে এসছো? না তোলো এগুলো। ভম্বল তো ছেলে আর এই ছবিতে দেখানো হলো একটা অ্যাক্ট্রেসে চিনতে পারছেন না, ওনার প্রতিষ্ঠিত অ্যাক্টর অ্যাক্ট্রেসেস, যে একটা ডিসওরিয়েন্টেশন। মেয়েকে চিনতে পারছেন কিন্তু নিজে জামাইবাবুকে চিনতে পারেনি উনি। আর যে সন্দেহ ভাবটায়, এই যে লোকটাকে সন্দেহ করছে যে উনি ওনার ক্লিনিং, যে সাফাই পরিষ্কার করা লোক ঘরের ভিতরে ঢুকে গেছে, চুরি করে জিনিসপত্র নিয়ে যাবে, ওনার সঙ্গে সামনে বা ওনার সঙ্গে সব কিছু রেখে দিয়েছেন। শুধু তা নয়, সন্দেহ নয়, সন্দেহের উপরে তিনি কিন্তু কাজও করেছেন, ওর উপরে রাগ করে ছুঁড়ে ফেলেছেন অনেক জিনিসপত্র। আর মেয়েকে বলছে কি তুই ওকে কাকে বিয়ে করেছিস, তোর অনেক ভালো বড় আছে। তো ওর মেমোরিটা ভালো আছেন ওনার। দেখানো হয়েছে কি যে পুরানো যা স্মৃতি, যে মেয়ের বিয়ে হয়েছে একজন ভালো ছেলের সঙ্গে, সেই কথাটা ওনার মনে আছে। সো আলজাইমার্সের একদম লাস্ট স্টেজে পুরানো মেমোরিগুলি যেতে পারে, কিন্তু প্রথম দিক থেকে মাঝ পর্যন্ত ওল্ড মেমোরিজগুলো সব কিছু ভালোই থাকে। আমি কখনো মেট্রিক পাস করেছি, চাকরি থেকে কখন রিটায়ার হলাম, আমার ছেলে মেয়ে কজন, সব কিছু মনে থাকে, কিন্তু ধীরে ধীরে ওইগুলো ভুলে যায়। উনি কিন্তু মনে আছে মেয়ের বিয়ে হয়েছে, আর জামাইবাবুর নামও মনে আছে, কিন্তু এই লোকটা যে ওনার জামাইবাবু উনি চিনতে পারেননি, আর মেয়েকে দোষারোপ করেছে। আর মেয়ের দিক থেকে দেখানো হচ্ছে কি মেয়ে ওনার কথাগুলো অ্যাকসেপ্ট করতে পারছে না, স্বাভাবিক অ্যাকসেপ্ট করা মুশকিল। তার কারণটা হলো মেয়ে আর জামাইবাবু মায়ের যে অসুবিধাটা, যে ডায়াগনোসিসটা ওনারা কিন্তু বুঝতে পারেননি। যা প্রবলেম হচ্ছে যে শি ইজ সাফারিং ফর ডিমেনশিয়া, শি ইজ ফর আলজাইমার্স। সো দিজ আর ইভেন্টস, দিজ আর বিহেভিয়ারাল সিমটমস which are acceptable, which can happen in a person with Alzheimer's, সেটা ওনারা বুঝতে পারেননি। আর সেই জন্যে এই কারণটা হলো যে আমার যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো যত হতে লাগে সেটা হয়নি। আর সেটা একটা এতে বিধি ব্যবস্থা, ওই যে আলজাইমার সোসাইটি ওয়ার্ল্ড ওয়াইড আছে, সেটার একটা একটা রাস্তা, একটা প্রস্তুতি। আর জয়েন্টেড রাস্তা এইভাবে নিয়ে যাচ্ছে। এই যে আলজাইমার্স নিয়ে প্রথম যেটা পৃথিবীর মধ্যে একটা রিসার্চ, একটা প্রয়োজনীয়তা বোধ করা হলো, সেটা হলো রোনাল্ড রিগান, আমেরিকার প্রেসিডেন্ট। হি সাফার ফ্রম আলজাইমার্স অ্যাট দি লেট স্টেজ। আর এই লেট স্টেজে আলজাইমার্স হওয়ার পরে তারপরে ওনার আমেরিকাতে রিসার্চ গ্রান্ট, আলজাইমার রিসার্চের জন্য অনেক কিছু দেওয়া হলো, তারপরে অনেক কিছু রিসার্চ হয়েছে। আর এখন একটা ট্রিটমেন্টের মধ্যে অনেকটা এগিয়ে গেছি আমরা, কিন্তু তথাপি আমরা এখনও সীমিত ইন টার্মস অফ ডিস্টারবেন্সেস। আর এই প্রবলেমটা যখন হলো যে নিজের পরিবারের লোককে চিনতে পারেনও না, যখন খুব বেশি হয়ে যায় একদম এক্সট্রিম স্টেজে, তখন এরকম হতে পারে যে আমি নিজের নামটাই জানি, আমার নাম কি, আমি কোথায় থাকি, আমার নাম কি, সেটা আমি ভুলে যাই। কিন্তু ওল্ড মেমোরিজটা ইজ দ্য লাস্ট টু গো, অ্যান্ড দ্য ফার্স্ট টু গো ইজ দ্য রিসেন্ট মেমোরি। আরেকজন পেশেন্টের উদাহরণ দিচ্ছি আমি আপনি, যে আমার একজন অয়েল ইন্ডিয়াতে কাজ করে একজন ইঞ্জিনিয়ার মহিলা, ইয়ং গার্ল। তো উনি এসে আমাকে বললেন যে শি ইজ ট্রাভেলিং উইথ হার ফাদার টু দিল্লি ইন ট্রেন থেকে একটা স্টেশনে নেমে তারপর ওনাকে আবার খুঁজে পাননি। 1 মাস পরে উনি আসলেন আমার এখানে, বলে কী হলো, যে এই যে প্রবলেম। আমি জিজ্ঞেস করলাম যে তোমার বাবার ঘরের অ্যাড্রেস থেকে মনে আছে কি না, বলে যখন হি গট লস্ট দ্যাট হি রিমেম্বার, তাহলে হিল কাম ব্যাক।
অনেকদিন পরে বিহারের রেলওয়ে পুলিশ থেকে ফোন এলো, আসাম পুলিশকে কন্ট্যাক্ট করা হলো। তারপর ঘরে হি ওয়াজ ব্রড ব্যাক হোম। আর মেয়ে এসে আমাকে বললেন কি যে ওনাকে পেয়ে গেছি আমরা, আরপিএফের রেলওয়ে প্রোটেকশন ফোর্স হেল্প করে আর আসাম পুলিশের একটা যোগাযোগ করে তারপরে আমি বাবাকে পেয়ে গেলাম। এই যে প্রথম ভিডিও ক্লিপে দেখানো হলো যে ছেলের নাম আর টেলিফোন নাম্বার লিখে দিয়েছে হাতে, সেটা কিন্তু খুব প্রয়োজন যে ওনার ভুলে গেলেও যাতে জানে যে আমি আমার কাকে কন্ট্যাক্ট করতে হবে। আর যখন বেরিয়ে গেলে ঘর থেকে বেরিয়ে গেলে গ্রামের মধ্যে খুব একটা রিস্ক ফ্যাক্টর নেই, কিন্তু শহরে রিস্ক ফ্যাক্টরকে রাস্তা ভুল হতে পারে। আর সেই জন্য ওনার নাম ফলক যদি বাড়িতে আপনারা জানেন কারো আছে, তাহলে একটা নেম প্লেট, একটা নামের যেটা আইডেন্টিটি কার্ডের মতো বানিয়ে একটা রেখে দিলে ভালো হয়, বা পকেটে হোক বা একটা আইডেন্টিটি কার্ড একটা ঝুলিয়ে দিলে ভালো হয়। আর এই সময়টায় যখন লাস্ট স্টেজে ওনার ইভেন ডে টু ডে যেটা লিভিং স্কিলস, মানে দাঁত ব্রাশ করার থেকে জামা কাপড় পরা, সেগুলোই একটা কেয়ার গিভিং একটা যথেষ্ট প্রয়োজন হয়, খুব বেশি প্রয়োজন হয়। সেজন্য ঘরের যেগুলো লোক ওনার উপরে খুব একটা প্রেশার পড়ে। আর ওই সময়টা একটা বিশেষ সাহায্য, যারা ট্রেন, এই সাহায্যকারীর একটা প্রয়োজন হয়ে থাকে। আর যাদেরকে বলা হয় কেয়ার গিভার্স ট্রেনিং, এই নিয়ে বলবেন নিরঞ্জনা মৌলিক। আর যে কেয়ার গিভার্স ট্রেনিং নিয়ে সেগুলো করা যায় পার্ট বাই পার্ট ট্রেনিং। আর বাড়ির লোকরা কীভাবে ওনাদেরকে দেখবেন সেটার প্রয়োজন। আর লাস্টে হলো যে ট্রিটমেন্ট। এখন ট্রিটমেন্টটা কীরকম ট্রিটমেন্ট আছে আমাদের হাতে? অ্যাজ অফ নাও আমাদের হাতে যেগুলো মেডিসিনস আছে, খুব লিমিটেড মেডিসিনস, এগুলো দিয়ে রোগটা যেটা প্রোগ্রেশন একটু স্লো করা যায়, কিন্তু প্রোগ্রেশনটা বন্ধ করা যায় না। এর কারণটা হলো যে আলজাইমার্স রোগে ব্রেনের উপরে একটা অ্যাবনর্ম্যাল একটা হার্ড জিনিস, ব্রেনটা খুব সফট মেটেরিয়াল, সেই জন্য ব্রেনের উপরে আমার ভগবান এত বানিয়েছে, নেচার এত সুন্দর করে বানিয়ে দিয়েছে একটা স্কালটা, যেটা ব্রেনটা প্রোটেক্টে থাকে, হার্ড মেটেরিয়াল। আর ব্রেনটা এই প্রোটেকশন থাকা সত্ত্বেও ব্রেনের ভিতরে অ্যাবনর্ম্যাল প্রোটিন কিছু জমা হয়ে থাকে। এই অ্যাবনর্ম্যাল প্রোটিনগুলো একটু হার্ড, একটু কঠিন জিনিস, যে আমাদের হাড়ের মতনের জিনিস, তো এইগুলো জমা করে তারপর আস্তে আস্তে বেড়ে যায়। আর ব্রেনের যেগুলো সেল, যেমন নার্ভ সেলগুলো আস্তে আস্তে অবক্ষয় হতে থাকে। সেই জন্য নতুন জিনিস শেখার যে ক্যাপাসিটি, সেটা একটু কমে যায় কিন্তু বন্ধ হয় না। সো পিপল অ্যাট এনি স্টেজ ক্যান লার্ন সামথিং নিউ। আর এটা এই লার্ন সামথিং নিউটা একটা ট্রিটমেন্ট মেজারেবলি এ কারণে বলা যায় যে যখন নতুন ট্রিটমেন্ট নতুন একটা কিন্তু শেখার চেষ্টা যখন আমরা করি, whether it is a musical instrument or something to do with computer related, the software, any kind of exercises, mental exercises, এই যে নার্ভ সেলগুলো আমাদেরকে একটা কানেকশন থাকে, এই কানেকশনগুলো আলজাইমার্সে কমে যায়। এই ধরুন আপনার ইলেকট্রিক্যাল লাইটটা কানেকশনটা যদি লুজ হয়ে থাকে, এটা এরকম হতে থাকবে, ইট উইল স্টার্ট ব্লিঙ্কিং। সেরকমই আমাদের ব্রেনের মধ্যে একটা ব্লিঙ্কিং হতে থাকে। এটা কানেকশনগুলো ঠিক করার জন্য এক্সারসাইজেস খুব প্রয়োজন। এক্সারসাইজে কীরকম এক্সারসাইজেস? বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এক্সারসাইজেস। ফিজিক্যাল এক্সারসাইজ হলো কি, ইভেন ওয়াকিং ইজ ভেরি গুড, ওয়েট ট্রেনিং, ওয়েট ট্রেনিং মানে নিজেকে একটু এক্সারসাইজেস, সেগুলো খুব প্রয়োজন। আর ইভেন হাইটে চলাটাই অ্যাটলিস্ট 30 মিনিটস এ ডে, সেটা শুরু করলেও অনেকটা কাজ হয়, যে ব্রেন অ্যাক্টিভিটিসটা, নার্ভ সেলসগুলো হতে থাকে। তাহলেও নার্ভ সেল ড্যামেজ হওয়ার যা স্পিড আর রিগ্রোথের যা স্পিড, তারপরে অনেক তফাৎ। ড্যামেজের স্পিডটা বেশি আর রিগ্রোথের স্পিডটা কম। রিগ্রোথ হচ্ছে কিন্তু ড্যামেজটা বেড়ে যাচ্ছে, রিগ্রোথ হচ্ছে ড্যামেজটা বেড়ে যাচ্ছে, গ্যাপটা বেড়ে যায়। সেই জন্যে আমাদের এখনও ট্রিটমেন্টটা কিউরেটিভ ট্রিটমেন্ট নয়, এটা হলো অনেকটা সময় যে স্লো প্রোগ্রেশনটা করার জন্যে। প্রোগ্রেশনটা হবেই, কিন্তু ফাস্ট প্রোগ্রেশন হবে না, স্লো প্রোগ্রেশন হবে ডিজিজের। আর কোয়ালিটি অফ লাইফটা ভালো থাকবে। এর মেডিসিন খুব বেশি নেই, আমার 2-3টে মেডিসিন আছে স্পেসিফিক্যালি, সেগুলো দেওয়া যায়। আর
এখন রিসার্চ করে কিন্তু নতুন নতুন ওষুধ একটু বেরোচ্ছে, আমেরিকায় এখন অ্যাপ্রুভ হয়েছে মনোক্লোনাল অ্যান্টিবডিজ, আপনারা কেউ জানতে পারেন। আর ইংল্যান্ডে এরা অ্যাপ্রুভ হয়েছে। ভারতবর্ষে এখন অ্যাপ্রুভের জন্যে একটা ইনিশিয়াল স্টাডিজ হচ্ছে, বোধহয় 1-2 বছরের মধ্যে এখানেও এটা অ্যাভেলেবল হবে। বাট ইজ এক্সপেন্সিভ মেডিসিন, সাইড এফেক্ট আছে অনেকটা, খুব এটা এখন পর্যন্ত খুব একটা কনফিডেন্টলি বলা যায় না যে সবার একটা কিউরেটিভ ট্রিটমেন্ট হবে। এই নিয়ে আমি আই থিঙ্ক আই উইল স্টপ হিয়ার। আর পরে যদি কোনো প্রশ্ন থাকে, আরেকটা ছবি আছে আমার এখানে, সীমা বিশ্বাসের একটা ফুল লেংথ মানে হাফ অ্যান আওয়ারের ভিডিও, 23 মিনিটসের একটা ভিডিও, জাহ্নু বড়ুয়ার ডিরেকশন। ইটস আ ওয়ান্ডারফুল মুভি। পরে যদি টাইম হয় তাহলে সেটা দেখানো যাবে, বা ব্রেক যদি হয় ব্রেকের মধ্যে দেখানো যাবে সেটা, বাট এখন না। বা আমি এটা রাখবো এখানে কম্পিউটারে, আপনারা যারা চান নিয়ে যেতে পারেন একটা কপি সেটা। ধন্যবাদ, নমস্কার। কিছু জিজ্ঞেস করা থাকলে, আমি অনেক কিছু ছেড়ে গেছি, জিজ্ঞেস করা থাকলে হ্যাঁ বলুন প্লিজ। মাইক্রোফোন। নমস্কার। আমি এখন গিয়ে বুঝতে পারলাম আমি, আমার বাবার বয়স 89, বিগত 8 মাস ধরে আমার তত্ত্বাবধানে আছেন। তো হঠাৎ করে হয় কি, নিজেকে খুব বিষণ্ণ লাগে আমার। যেমন দুপুরবেলা সন্ধ্যা 4টার সময় আমি চা নিয়ে গেলাম, তো ওনাকে মানে খুব নজর রাখি আর কি সবসময়। 4টার সময় যাওয়ার পরে বললেন এখন সন্ধ্যা হয়ে গেছে, সকাল হয়ে গেছে, এখন মধ্যে কেউ উঠেনি ঘরে। আমি বলেছি না এখন বিকাল, না এখন সকাল, তুই মিথ্যে কথা বলছিস। এবার হঠাৎ করে বলে হ্যাঁ তুমি কে, তুমি ঘরে কেন ঢুকলে, কাকে জিজ্ঞেস করে ঢুকলে? আরও মনটা খারাপ হয়ে গেল। চাটা দিয়ে অনেক সময় বকাবকি করলেন, তারপর আমি চুপচাপ বসে থাকি, সহ্য করি। তারপর আবার যখন চা খাওয়া শেষ হয়ে গেল বললেন যাও গিয়ে সঞ্জীবকে বলো আসার জন্য। আমি চায়ের প্লেটটা নিয়ে আবার ঘরে গেলাম, 2 মিনিট পরে আবার আসলাম। আমাকে একটা বললেন আগে কে এসেছিল, আগে অন্য একটা মানুষ এসে ঘরে ঢুকেছিল। এটা একটা সিমটম আমি দেখলাম। তারপর আজকা বলেন রাত্রে 2টার সময় উঠে বললেন এই দোকান ঘরে আমাকে কে নিয়ে এসেছে, আমি তো আমার বাড়িতে যাব। উনি খুব মানে জবরদস্তি করেন আমাকে ওনাকে ঘর থেকে রাত্রে 2টোর সময় বাইরে হাঁটিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি ওনাকে বলছি এখন বাইরে রাত্রে 2টো বাজে, এই দেখো দরজা খুলে লাইট দিলে মানছেন না। ওনাকে বাইরে নিয়ে যেতাম, তারপর একটু বাইরে নিয়ে হাঁটিয়ে বলে দেখো তোমার ঘর। হঠাৎ করে ও হো এখন রাত্রি 2টো বাজে, আচ্ছা। তো ওই ধরনের বিভিন্ন হঠাৎ এমন হয় আর কি যে আমি যে ওনার ছেলে বা ঘরে কেউ আছে ওসব ভুলে যান। তো অনেক সময় মনে ব্যথাও লাগে, কিন্তু সহ্য করে ওগুলো আমরা চালিয়ে নিই। আর আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইব, এই যে মোমেন্টগুলোর মধ্যে যখন উনি খুব রাগী হয়ে যান, মানতেই চান না, উনি কিন্তু আবার প্রেশারও আছে ওনার, বুঝলেন, আমি কোনো উচ্চবাচ্য করি না, উনি যা বলছেন ইয়েস বস। এই মোমেন্টে কি করা উচিত? হঠাৎ করে যখন খুব রাগ হয়ে যান, কিছু বোঝানো যায় না, মানে সূর্য উঠেছে না চন্দ্র উঠেছে সেটা ওনাকে, সত্যি যদি চন্দ্র উঠে থাকে চন্দ্র বললেই বিপদ, সূর্য উঠেছে সূর্য উঠে বললেই বিপদ, উনি যা বলবেন তাই সত্য। মানে ওইটাকে মানাটা এখন পরিস্থিতিটাকে মেনটেন করাটা কেমন করে করলে ভালো হয়, কারণ আমাদেরও তখন মেন্টালি ডিস্টার্ব হয়ে যাই আমরা। প্লিজ। এই যে আপনি বললেন যে সেটা একটু পরে 2 মিনিট পরে উনি বুঝতে পারলেন যে আপনি ছেলে ওনার, আর 2 মিনিট আগের কথাটা বললেন কি যে আপনার কে এসেছিল। এই যে আমি বললাম যে ব্লিঙ্কিং হতে থাকে এই জিনিস, হ্যাঁ হ্যাঁ কী করে। আর আপনি যা ব্যবস্থা নিয়েছেন খুব ভালো ব্যবস্থা নিয়েছেন। আপনার ওই সময়টায় একটু কাট করে আপনি খেতে দিয়েছেন, উনি খেতে চাননি, বলে ঠিক আছে এখন একটু থাক, একটু পরে 5 মিনিট পরে নিয়ে আসবেন, ভালো করে খেয়ে নেবেন। আর রাগ হলে কি করবেন, বেস্ট অপশন টু বি নিউট্রাল। ওই সময়টা একদম চুপ থাকেন, তর্ক করবেন না, কখনও তর্ক করার প্রয়োজন নেই। একটু পরে উনি নিজে শান্ত হয়ে তারপর ভালো হয়ে যাবেন। আর কখনো অনেকে বলে যে আমি কে বলো তো, আপনার পরিবেশ আমরা ধরো রিলেটিভ কেউ আসলো বাড়িতে এসে বাবা বা দাদামণি আমি কে বলো তো, সেটা এই রকম প্রশ্ন কখনো করার নেই। বেস্ট থিং ইজ টু কাম অ্যান্ড সে আমি অমুক, আমার না আমি তোমার নাতি, নামটা বলে দিলে হলো। তা নিজেকে আইডেন্টিফাই করাটা প্রয়োজন, কিন্তু এই জিজ্ঞেস করাটা তুই বলো তো আমি কে, এই জিজ্ঞেস করলে খুব সময় এটা রেগে যায়, আর ওই সময়টা অ্যাংজাইটি টেনশনটা বেড়ে যায়। দ্যাট শুড নেভার বি ডান। আর উনি যদি বলেন যে আমার তো বাড়িতে না, এতে আমার বাড়ি না, বলে ঠিক আছে আমাদের বাড়িতে একটু পরে যাব,
বাস আমি একটু পরে আমাদের বাড়ি যাচ্ছি, এখন একটু আমি ছাতা খেয়ে নিই এখানে, বাস তারপরে দুপুর ঠিক আছে। আর যদি জিদ করে যেন এক্ষুনি যাব, তা চলুন একটু, তো ইফ ইউ গো ফর এ ওয়াক ফর অ্যাবাউট 2 minutes 3 minutes, তারপরে হ্যাঁ বলো, এইভাবে একটু ম্যানেজ করতে হয়। তাহলে কনফ্লিক্ট জোনে যাওয়াটা মানে অ্যাভয়েড করা উচিত, কনফ্লিক্ট জোনে যাওয়াটা। হ্যাঁ, হ্যালো, নমস্কার। আমার নাম রাহুল দেব, আমি সাংবাদিক। একটু আগে আমার সহকর্মী সঞ্জীব যা বলেছেন তার সঙ্গে অনেকটাই মিল আমার মায়ের। আমার মা এখন 80+। তো বেশ ক বছর থেকে ধরুন 2-3 বছরের ডেভেলপমেন্ট হয়েছে, যেটা যে মা এমনিতে আমাদেরকে চিনতে পাচ্ছেন সেই কোনো মানে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে মানে কিছু একটা চিন্তায় তিনি নিমগ্ন এবং বলছেন ওই তো আসছিল, আমাকে বলেছে নিয়ে যাবে। আমি কে আসছিল, কে নিয়ে যাবে তোমাকে? না তুই চিনবি না। আমার কত আরে ওই যে ব্যাপারটা এইভাবে করছেন, ধরে ধরে মানে চলতে ফিরতে এখন খুবই কষ্ট হয়, মানে হাঁটুতে ধরা একদম নুয়ে গেছেন। তো ঘুমটা কম হচ্ছে, তো চান টানও করিয়ে দিতে হয়, আমরা ভাইরাই করিয়ে দিই যেহেতু ঘরে অন্য কোনো মহিলা নেই। আর মায়ের খেতে নিয়ে খাওয়া টেবিলে বসালাম, হ্যাঁ হাত ধোও, খাও, আরে ভাতটা মাখো, বসে থাকবে। মানে তার মধ্যে হিয়ারিং প্রবলেম আছে, কানেও কম শোনে। তো মানে কি করে এইভাবে একটা সময় মানে যে কথাটা বলছিলাম যে ধৈর্যের বাঁধ ভেঙে যায়, সেই ব্যাপারটা হয়। কিন্তু তারপরেও তো মা, ওটা চিন্তা করতে হয়, মানে নিয়ে নিতে হয়, মেনে নিতে হয় যে এরকম যে কদিন মাই তো করতে হবে। এই ব্যাপারটা একটু সাজেস্ট করবেন প্লিজ। এটা খুব সেন্সিটিভ ব্যাপার, মানে অনেক মনটাও খারাপ লাগে অনেকের ঘরের লোকের। কিন্তু এজ এ স্লো অ্যাক্টিভিটিস, তার রিয়াকশন টাইমটা অনেক স্লো হয়ে যায়। খেতে দিচ্ছেন কিন্তু উনি খাওয়াটা সামনে রেখে উনি নাড়াচাড়া করছেন কিন্তু মুখে ভাত নেয়নি। এটা একটু প্রবলেম হয়ে থাকে। সেই জন্যে ওই সময়টায় এটা হেল্পের একটা প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় যে এই যে ছেলে মেয়ের মতন, বাচ্চা ছেলের মতন বাচ্চা মেয়ের মতন হয়ে থাকে, মানে এই যে ইমোশনসগুলি, কাজগুলি একটা যেন রিগ্রেসিভ, আবার উনি বাচ্চা ছেলেদের মতন হয়ে গেছে, ওই সময়টায় ফিরে যাচ্ছে। ওই সময়টা একটু হেল্পের আপনার প্রয়োজন হয় খুব, আর একটু ধৈর্য নিয়ে, বা আপনার ঘর বাড়ির লোক যদি দুজনে আপনি কাজে চলে যান, স্বামী স্ত্রী একা থাকেন, একজন হেল্পিং হ্যান্ড একজন প্রয়োজন হয়। সেজন্য একটা ভলেন্টিয়ার ফোর্স আমাদের খুব প্রয়োজন হয়, একটা কেয়ার গিভার, আউটসাইড কেয়ার গিভার, ভলেন্টিয়ার ফোর্স, এটা খুব প্রয়োজন হয়। আর এইগুলোতে ওষুধের যেটা প্রয়োজনীয়তা লিমিটেড, বা ওষুধের যেটা কার্যক্ষমতাটা খুব লিমিটেড হয়ে থাকে তো মেডিসিনের। আর আপনি যে বললেন খুব প্রিয়কোপায়ত হয়ে থাকে, প্রিয়কোপায়ত হয়ে গেলে একটা মানসিক দুশ্চিন্তা যদি থাকে, ওনার ডিপ্রেশন যদি থাকে, তাহলে একটু অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিসিন লো ডোজে হয়তো কাজ করবে। এটা 85 ইয়ার্স হেলথ কন্ডিশনস আরও কিছু থাকতে পারে। সো মেডিসিনটা খুব সাবধানে, কম পরিমাণে, যতটুকু প্রয়োজন সেভাবে দেওয়া উচিত। নাম্বার অফ মেডিসিন শুড অলসো বি লিমিটেড। আর না, এটা যেটা ব্রেন টনিক যাবরে, there is no brain tonic as such. There is no brain tonic. This is all, this is pseudoscience. This is not a proper science. There is no brain tonic. Mental health as such ডেভেলপমেন্টের জন্য যে আমার ছেলেটার ইন্টেলিজেন্সটা বাড়ানো যায়নি ওষুধ দিয়ে, there is no medicine. Only thing is that you can do এটা ওয়ার্কিং, এই যে রিপিটেশন, ওয়ার্কিং, প্রবলেম সলভিং, এগুলি। এই যে এক্সারসাইজটা বললাম, এক্সারসাইজটা ইউ ক্যান স্টার্ট এট এনি ডে, যে এজ অফ 30 years, 40 years, 60 years, 80 years, যা হোক যে কোনো বয়সে যে কোনো সময়টা শুরু করা যায়। উইথ হোয়াট উই সে ইজ এ স্টার্ট টুডে, ওয়াই টুমোরো, স্টার্ট টুডে। অনেকে বলে ওয়েন শুড আই স্টার্ট, এখন তো আমার বয়স হয়ে গেছে 85 রুপে, এখন স্টার্ট এক্সারসাইজ কী লাভ, এটা দিন করেনি। না, স্টার্ট টুডে, সো দ্যাট ক্যান বি ডান এনি ডে। আর বাকি যে রোগগুলি, হাইপার টেনশন, হাই ব্লাড প্রেশার, হার্টের রোগ, ডায়াবেটিস, এগুলো যে থাকে প্রপারলি কন্ট্রোল করা উচিত। যে আজকে একটা বিয়েতে গেলাম, ডায়াবেটিসটা সুগারটা কালকে হাই ছিল, আজকে একটা মিষ্টি খেয়ে নি হবে, আজকে তো খেয়েছি, দ্যাট শুড বি অ্যাভয়েডেড অ্যাজ ফার অ্যাজ প্র্যাকটিকেবল। But diabetes is one of the contributing factors for Alzheimer's. It is one of the contributing factors, but not a causative factor. Not a causative factor. Thank you. I think that some other,
Yeah, just I have a very small question. Yes, please. Sir, first of all, thank you. We are really grateful. We are really grateful for highlighting the indicators of Alzheimer's and the dementia. And we know, like, once it is being identified, the patient is being sent for clinical evaluation, which is being done by the medical professionals. But we also know that is the awareness is not there. Ignorance is at large. For we, like non-medicals, can we have a checklist of by which we come to know that the patient might be suffering from dementia, so that this is part of building awareness? There are some very simple tests. Okay. Some of the tests we'll be doing today. I mean, there are psychologists here, so they'll be doing some of the tests. So there's a very simple test that can be done. Suppose you have a suspicion that my mother or father or somebody is probably having, then this test can be done. Very simple test. There are tests. Thank you.